প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে যখন নতুন দেশটি আমরা পেলাম, তখন মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে, গণতন্ত্রের ওখানে বসো, তুমি ওখানে বসো, গণতন্ত্রের চর্চা হবে এবং গণতন্ত্রের চর্চার মাধ্যমে ধীরে ধীরে দেশ এবং জাতি এগিয়ে যাবে। হঠাৎ করে আমরা দেখেছি বাকশাল চলে আসলো। আমি এত ডিটেল স্টোরিতে যাব না, কম বেশি আপনাদের ধারণা আছে। গণতন্ত্রের মানুষের অধিকার, ভোটের অধিকার সবকিছুকে টুটি চেপে ধরা হলো। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন জনগণের পক্ষ থেকে, আমরা দেখেছি আবার বহুদলীয় গণতন্ত্র চালু হলো দেশে। ধীরে ধীরে মানুষ কথা বলার অধিকার ফিরে পেল। সংবাদপত্রগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো। সংবাদপত্রগুলো আস্তে আস্তে গঠনমূলক সমালোচনা শুরু করলো সরকারের। জনগণের প্রত্যাশা প্রতিফলিত হতে লাগলো সংবাদপত্রতে, বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন সেমিনারে। আমরা দেখলাম 1974 সালে যে দুর্ভিক্ষ হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখলাম দুর্ভিক্ষ অবস্থা থেকে কাটিয়ে দেশ একটা উৎপাদনমুখী রাজনীতি শুরু করলো। এখানে অনেক সিনিয়র মানুষ আছেন, অনেকেই হয়তো কম বেশি বই পড়ে জেনেছেন, বিভিন্ন ডকুমেন্ট থেকে জেনেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাদ্য উৎপাদন শুধু দ্বিগুণই হলো না, আমরা দেশ থেকে খাদ্য রফতানিও পর্যন্ত করে পেরেছিলাম। হতে পারে অল্প ছিল, কিন্তু করেছিল। বাংলাদেশের মতন একটি দেশ বিদেশে চাল পর্যন্ত রফতানি করেছিল, উদ্বৃত্ত চাল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে সেই সময় গড়ে উঠেছিল মিল, কলকারখানা, যেখানে উৎপাদিত হতে লাগলো বিভিন্ন দ্রব্য, যেখানে আস্তে আস্তে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হতে লাগলো। তার ফলে ধীরে ধীরে মানুষের অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেই অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হওয়া ধরল। কিন্তু আমরা কি দেখলাম 1981 সালে? ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে থেমে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। হত্যা করার মাধ্যমে দেশের গণতন্ত্রের গতি, গণতন্ত্রের চর্চা, দেশে মানুষের অর্থনৈতিক ভাগ্য উন্নয়নের যে চাকা, সেটিকে স্তব্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। তারপরের যুগ আপনারা দেখেছেন, সামরিক শাসনের পরে স্বৈরাচারী এক সরকার ছিল দেশে। গণতন্ত্রের নামে প্রহসন আমরা দেখেছি। 1991 সালে আবারও জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচারের পতন হলো। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের সমর্থনে সরকার গঠন করলো। আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত হবার পরে কিভাবে আবার ধীরে 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 দেশকে গড়ে তুলতে সক্ষম হলো। আমরা দেখেছি সেই সময় কিভাবে দেশে আবারও শিল্প কারখানা স্থাপিত হলো। 1996 সেই ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে এই যে পলাতক স্বৈরাচার, যারা গত 1 বছর আগে দেশ থেকে পালিয়ে গিয়েছে জনগণের আন্দোলনের মুখে, এরা যখন 96 সালে আসলো, তখন সংসদে একদিন তাদেরই তৎকালীন যে শিল্পমন্ত্রী ছিল, তার নিজের বক্তব্য ছিল যে 91 থেকে 96 সাল পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশে 84,000 শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 84,000 কলকারখানা প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংখ্যাটা দিয়ে বোঝা যায় যে দেশে সেই সময় উন্নয়নের গতিধারা চালু হয়েছিল। ঠিক একইভাবে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দুটি সেক্টর, যেটা নিয়ে প্রত্যেকটি সরকার 75-এর পরে প্রত্যেকটি সরকার বিভিন্ন সময় গৌরব বোধ করেছে,
এক, বাংলাদেশের গার্মেন্ট শিল্প, দুই, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এটিও কিন্তু বিএনপি সরকারের করে যাওয়া, জিয়া রহমানের করে যাওয়া। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা কি দেখলাম? যেমন দেখলাম ৮৪,০০০ শিল্প কারখানা স্থাপিত হলো, দেশের গ্রাম গঞ্জের রাস্তাঘাটগুলো আস্তে আস্তে পাকা হওয়া ধরলো, স্কুল কলেজগুলোতে আস্তে আস্তে লেখাপড়া শুরু হলো, গ্রামের শিশুদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আস্তে আস্তে স্কুল কলেজ স্থাপিত হওয়া ধরলো, নতুন নতুন স্কুল কলেজ। একইভাবে আমরা দেখলাম একটি বিশাল সংস্কার। বাংলাদেশের জনসংখ্যার মোটামুটি সকল সময়, সেই সময় ৯১ সালে খুব সম্ভব জনসংখ্যা ছিল অ্যাবাউট ১৫-১৬ কোটির মতন বোধ হয়, না ১২-১৩ কোটির মতন ছিল। তখনও জনসংখ্যার অর্ধেক ছিল নারী। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে না আনি, কোনোভাবেই দেশকে গড়ে তোলা সম্ভব না। এবং আমরা তাই দেখলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থা, বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করলেন। প্রিয় ভাই বোনেরা, কিছুদিন আগে বিএনপির একটি অনুষ্ঠানে আমি একটি ঘটনা বলছিলাম, হয়তো আপনারা ইউটিউবে বা অনলাইনে দেখেছেন, শুনেছেন আমার সেই ঘটনাটি। তারপরেও আজকে আপনাদের সামনে আবারও আমি ঘটনাটি তুলে ধরতে চাই। কি সেই ঘটনাটি? এবছর জানুয়ারি মাসে দেশনেত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যে এসেছিলেন চিকিৎসার জন্য। সেই সময় উনি যেই হসপিটালতে ছিলেন, লন্ডন ক্লিনিক হসপিটালতে ছিলেন, একদিন আমরা সন্ধ্যার সময় সবাই ওনার কেবিনে আছি, স্বাভাবিকভাবে কিছুক্ষণ পরপর তো নার্স আসে। তো সেই সময় একজন নার্স আসলো। নার্সটা এসে আমরা যারা ছিলাম মোটামুটি আমাদের সবাইকে বলছে, আম্মার দিকে তাকিয়ে বলছে, আমি কিন্তু তোমাকে জানি, তুমি কে। তো ওখানে তো বেগম খালেদা জিয়া ভর্তি আছেন, উনি বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার, এগুলো তো আছে। তো আমরা ভাবছি যে এটা তো সবাই জানে, এখানে যারা ডিউটিতে আছে সবাই তো জানবেই এটা। তখন নার্সটি নিজেই বলছেন, না, তোমার যেগুলো অফিসিয়াল প্রোটোকল আছে বা ছিল সেটা তো আমি জানি, কিন্তু আরেকটা ভাবে তোমাকে আমি চিনি এবং অনেক আগে থেকে তোমাকে আমি জানি। আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে তোমাকে আমি চিনি, জানি। তো আমরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে তুমি ওনাকে চেনো? ওই নার্স যে, তার বাড়ি ছিল, দেশের বাড়ি হচ্ছে, শি ওয়াজ ফ্রম নাইজেরিয়া। তো বলল, তুমি তোমার দেশে মেয়েদের জন্য ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি করেছো তুমি, এবং আমার দেশের সরকার তোমার এই পলিসিটা গ্রহণ করেছে, যার ফলে আমি বিনামূল্যে শিক্ষা পেয়েছি, পরবর্তীতে পড়ালেখা করেছি, আজকে আমি ইউকেতে এসে এখানে কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে অল্প একটি বললে অনেক বলা যাবে, বললে অনেক কিছু বলা যাবে বিএনপি সরকার কি কি করেছে। যেমন আরেকটি বলি, এটাও স্বাস্থ্য খাতেরই কথা। আপনারা এখানে যারা আছেন আজকে উপস্থিত, কারো না কারো, সবার বাড়ি কোনো না কোনো জেলা এবং কোনো না কোনো উপজেলায়। আপনাদের সবারই যখন দেশে যান, গিয়েছেন, দেখছেন, এই উপজেলায় 51 বেডের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আপনার নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কে কে দেখেননি? হাত তুলেন তো ভাই, কে কে দেখেননি? যারা যারা নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেননি, আচ্ছা, তাহলে দয়া করে গিয়ে দেখে নেবেন এবার, যারা হাত তুলেছেন দেখেননি। আর কারা কারা দেখেছেন? এই দেখেন, মেজরিটি মানুষ দেখেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখন এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই উপজেলা 51 বেডের যেটা, এটির 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার আগে ওখানে কিচ্ছু ছিল না।